বিএনপি জামাতের আওয়ামী লীগ আতঙ্ক, এনসিপির গোপালগঞ্জ আতঙ্ক, খিস্তি কেউরের রাজনীতি। জনাব মহসিন রশিদ, প্রথমেই জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আপনার কি মনে হয় চিরতরে আওয়ামী লীগ কি নিষিদ্ধ সম্ভব? এইসব এইসব পাবলিককে বেকুব বানানোর কথা। দিস ইজ নট অনেস্ট পলিটিক্স। ইউ সি, অনেস্ট পলিটিক্স হচ্ছে যেটা আপনি বাস্তবের উপরে যেটা নির্ভর করে পলিটিক্স করবেন, কিন্তু অবাস্তব কথা বলা, অবাস্তব পলিটিক্স, এইগুলি করে কোনো লাভ হবে না, দেশের জন্য কোনো লাভ হবে না, দেশের ক্ষতি হবে এবং ক্ষতি হচ্ছে। সো আপনি কি মনে করেন যে চায়না ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে আন্দোলন হয়েছিল জুলাই অগস্টে, এবং যার জন্য শেখ হাসিনা কে আমাদের আর্ম ফোর্সেস এর লোকজন হেলিকপ্টার দিয়ে C-130 দিয়ে তারা দিল্লিতে হেফাজতে রেখে এসেছেন। শি হ্যাজ নট রিজাইন। ওনাকে তো আপনি সিকিউরিটির জন্য সেখানে রেখে এসেছেন। কেন রেখে এসেছেন, কি করেছেন, এরাই বলতে পারবে যারা এইসব করেছে। যেমন আর্মি চিফ বলতে পারবেন বা নেভাল চিফ বলতে পারবেন। ওরা হয়তো জিজ্ঞেস করলে বলবেন যে সিকিউরিটি, উনি মারা যেতেন বা ইয়ে হতেন। তো এইসব কথা এখন এই মুহূর্তে বলে লাভ নাই। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটি সরকার এসেছে যে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। বাট ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটা হলো পাবলিকের জন্য, এগুলি স্ট্যান্ডবাজি। এইটাই হলো স্ট্যান্ডবাজি। শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এটা স্ট্যান্ডবাজি না, এইটা হলো পলিটিক্যাল স্ট্যান্ড। দফন হয়ে গেছে, কবর দিয়ে দিয়েছি। শেখ হাসিনার দফন দিল্লিতে কেন হবে? শেখ হাসিনার দফন বা কবর দিল্লিতে কেন হবে? শেখ হাসিনাকে যদি দফন করতে ঢাকায় করেন, ব্রিং হার টু ঢাকা, উনি আসুক ঢাকায়। এইখানে ওনার জন্য আপনি বা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস সৃষ্টি করেন। সেটা যদি না করেন তাহলে এই 5-6 কোটি লোক কোথায় যাবে? আর আপনার এসব কথাবার্তা কিন্তু খুব ডেঞ্জারাস এই কারণে, দিস মে ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড হয় তাহলে তারা ইনসার্জেন্সি করতে পারে দেশে। ইন্ডিয়া ইজ বিহাইন্ড দেম। আপনার পিছে কেউ নাই, আপনার পিছে যারা আছে ওরা অনেক দূরে আছে। ইন্ডিয়া তো একদম সাথে লাগোয়া। তো এই ইনসার্জেন্সি যদি দেশে শুরু হয়ে যায় তাহলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কিন্তু সমস্যা হবে। বিকজ ইন্ডিয়া উইল নট লাইক যে আমার দেশের বর্ডারে বা দেশের পাশের দেশে কোনো ধরনের ইনসার্জেন্সি বা এইগুলি হয়। সো প্লিজ ডোন্ট ড্রাইভ আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড। আওয়ামী লীগের জন্য সুস্থ প্রপার পলিটিক্স করার বন্দোবস্ত করেন। আর যদি এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা তো জানি না যে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব চেয়ারম্যান বিএনপি ইলেকশনের আগে ইন্ডিয়ার সাথে কি কথাটা বলেছেন বা কি কথা হয়েছে। কোনো ভালো কথা যদি না হতো তাহলে আই এম শিওর ইন্ডিয়া এত হাই লেভেল রিপ্রেজেন্টেশন ঢাকায় হতো না। ওনার আম্মার ফিউনারালে বা ওনার ওথ টেকিং এ যে হাই লেভেলের ডেলিগেশন গুলি এসেছে ইন্ডিয়ার থেকে, এটার তো একটা সিগনিফিকেন্স আছে। এটা তো সিগনিফিকেন্সের বাইরে না। সো লেট আস নট ডিভাইড দি নেশন। এইসব কথাবার্তা সালাউদ্দিন সাহেবের স্ট্যান্ডবাজি ঠিক না। এইটা তারেক রহমান সাহেব ডেফিনেটলি বুঝতেছেন। তার অ্যান্টেনা ভালো কাজ করছে পলিটিক্যালি। সো আই হোপ দ্যাট থিংস উইল বি বেটার এবং এইসব কথা হবে না। ইন অ্যাজ মাচ অ্যাজ তোমার ওই যে এই যে 3 ভদ্র মহিলার যে কথাটা ছিল সেখানে আমি একটু মাঝে ইন্টারফেয়ার করি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, আপনার মনে আছে ওবায়দুল কাদের, তার ডেলিভারি গুলা নিয়ে আমরা সবসময় ট্রল করতাম, হাসাহাসি করতাম। সে ওই যে বলতো বিএনপি লাইফ সাপোর্টে চলে গেছে, কাদাবালিতে আটকে গেছে, কোথায় বিএনপি। মানুষ এখন বলা বলি করে কোথায় যেন ওবায়দুল কাদেরের অভাবটা আমরা সালাউদ্দিন সাহেবের কথাবার্তায় পূরণ হতে দেখছি কিনা, এরকম একটা জোক। এগুলি জোক। এইটা এই কথাটার তো কোনো প্রয়োজনও নাই বলার। You should avoid these things.
বিকজ পলিটিক্স এমন একটি জিনিস যে কাল সকালে কোথায় ঘুরে যাবে এটা তো আমরা জানি না, কে কোত্থেকে উঠে এসে কি করবে, উই ডোন্ট নো দিস। কাজেই আমাদেরকে আরো ম্যাচিওর্ড হতে হবে। এন্ড স্বরাষ্ট্রমন্ত্রী ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, ওনাকে তো আরো ম্যাচিওরিটি দেখাতে হবে। অ্যাটলিস্ট এই জিনিসগুলি ওনার মুখ থেকে তো আসা উচিত না। উনি যদি এমনিই চান যে এগুলি স্ট্যান্ডবাজি হয়, তাহলে স্ট্যান্ডবাজি ওনার অনেক এমপিস আছে, ওনার এমপি কে দিয়ে করাক। উনি নিজে বললে তো একটা অথরিটেটিভ স্টেটমেন্ট হয়ে যায়, যেটা উনি জানেন যে উনি পারবেন না। হোয়াট হ্যাপেন্স, উনিও কি আমাদের ওবায়দুল কাদের হতে চান নাকি? হয়তো হয়ে যেতে পারেন, হু নোজ, ইউ নেভার নো, ইউ নেভার নো। আমি ওই 3 মহিলার বিষয় যেটা বলছেন, 3 নারীকে যে হেনস্থা করা হচ্ছে জিডি করে হাবিজাবি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা ইস্যু, যেটা বাংলাদেশে 55 বছরে প্রথমবার আমরা দেখলাম, এই বিএনপি এবং জামাতে ইসলামী যৌথভাবে সরকার পরিচালনা করছে কিনা এরকমই মনে হয়। একজন দর্শকের একটা কমেন্ট আছে যে, পূর্ণিয়া ভাই, আমরা কি আমেরিকার কলোনিতে পরিণত হতে চলেছি? এর কারণটা বোধহয় এটাই যে আজকে দেখেন, গতকালকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় ফ্ল্যাগ টাঙিয়ে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, জামাতের আমির, সাবেক ইউনুসের প্রেস সচিব, তারপর আমেরিকার সেই 29 বিলিয়ন ডলারের যে প্রজেক্টের কথা শোনা যায়, এর সাথে যার যার নাম আসে সেই নামের লোকগুলো একত্রিত হয়েছে। আপনার কাছে কি মনে হয়, একটা স্বাধীন সার্বভৌম দেশে এভাবে আজকে যদি এই জায়গায় ইন্ডিয়ার স্বাধীনতা দিবস এভাবে পালন করা হতো, দেশের অবস্থাটা কি হতো? বা যে কোনো দেশেরই, আমরা কেন আমাদের সংসদ ভবনে এভাবে ওই দেশের অনুষ্ঠান আমরা করতে যাব? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি যে চুক্তি করেছি আমেরিকার সাথে, ওই চুক্তিটা তো একটি স্লেভারির চুক্তি। তারপরে আমেরিকান অ্যাম্বাসেডর যেভাবে কথাবার্তা বলছেন, এই বিগত 2-3 দিনে উনি যেসব কথাবার্তা বলেছেন, এটাতে মনে হচ্ছে যে ওরা বাংলাদেশের কন্ট্রোলটা নিতে চাচ্ছে, এবং এইটার মধ্যে সহযোগিতা করছেন এই সরকারের ফরেন মিনিস্টার, উনি করছেন। ওরা কয়েকটা চুক্তি করতে চাচ্ছে বাংলাদেশের সাথে, হয়তো সেটাও হয়ে যাবে। বাট প্লিজ রিমেম্বার যে আমেরিকা ইজ এ ডিসেন্ডিং পাওয়ার, নিচের দিকে যাচ্ছে। আমেরিকা ইজ নট এন অ্যাসেন্ডিং পাওয়ার এনিমোর। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমেরিকার ওই পজিশন এখন নাই। তবে আমি জানি যে হয়তো পশ্চিমাদের জন্য একটি প্রেম আছে এই সরকারের বা তারেক রহমান সাহেবের, তো সেখান থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। যদি উনি না বেরিয়ে আসেন, তাহলে আমার মনে হয় যে প্রবলেম হবে। বিকজ চাইনা is a regional power, it's a world power, economic power, it's a military power, সব দিক থেকে চাইনা, and China is an ascending power, উপরের দিকে উঠছে। সিমিলারলি আপনার এই রিজনে পাকিস্তানের ম্যাচিওরিটি, যেটা এই যুদ্ধটা নিয়ে, বা অ্যাকচুয়ালি এটা হয়েছে ওই সিন্দুরের পরে, অপারেশন সিন্দুরের পরে, পাকিস্তান প্লেড ইটস কার্ডস ভেরি ওয়েল ইন দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। আপনি জানেন যে এখন পাকিস্তানের ওয়ার্ল্ড ব্যাংক এটাকে সরিয়ে নিয়ে গেছে ওয়েস্ট এশিয়ার সাথে, এখন সাউথ এশিয়াতে আর পাকিস্তান তারা দেখছে না। তো অনেক ডেভেলপমেন্ট আছে। আপনি ইরান দেখেন, কেমন একটি পাওয়ার হিসাবে তাদের জন্ম হয়ে গেছে, যে তারা দে হ্যাভ defeated the Americans and Israelis combined. They have been defeated very badly. ওদের স্ট্রেংথটা ডিপ্লিট হয়ে গেছে। ওয়েস্ট এশিয়ার থেকে তাদেরকে বেরিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট কাতার এন্ড সৌদি আরেবিয়া, সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে হবে। আমাদের একটা বিগ সাপ্লায়ার অফ অয়েল হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিজ, ইরান। আমাদের ফার্টিলাইজার, পেট্রোকেমিক্যালস যেগুলি আছে, এদিক থেকে আসে, গ্যাস আছে, এগুলি আমাদের এখানে চেঞ্জিং সিচুয়েশনে, যেখানে আমেরিকা ইজ এ লুজিং পাওয়ার, সেখানে আমাদেরকে তো খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের এই জিও পলিটিক্স এর মধ্যে একটু, আমি বলছি না যে আমেরিকাকে ছেড়ে দাও একদম, বা আমেরিকাকে ফেলে দাও, নো, আমেরিকা থাকবে তার জায়গায়, বাট উই উইল হ্যাভ টু ব্যালেন্স আওয়ার ফরেন পলিসি। এইভাবে ব্যালেন্স করতে হবে আমাদের ফরেন পলিসি।
যেন আমরা কারোর দাস না হয়ে থাকি। আর in as much as India is concerned, India is a regional power, কোনো সন্দেহ নাই। এই রিজনে সাউথ এশিয়াতে দুইটা পাওয়ার আছে, পাকিস্তান and India. India is a big power, it has a big military, it has it has it has got a big GDP. কাজী আমরা যদি মনে করি যে ইন্ডিয়াকে আমরা কোনো পাত্তা দেব না, আমেরিকা এসে আমেরিকা আমার সাথে থাকবে, এদের কেন যেন এরা বুঝতে পারে না। যেমন চায়না বলেছে যে দে উইল প্রোটেক্ট আওয়ার সভরেন্টি, এইটার উপরে লাফাচ্ছে। আরে ভাই, চায়না উইল নেভার কাম তোমাকে বাঁচানোর জন্য, চায়না উইল নেভার কাম। চায়না তোমাকে শুধু এই আশ্বাসটাই দিয়েছে, ওরা এসে তোমার জন্য তো কোনো যুদ্ধ করবে না। বিকজ চাইনার পজিশন আপনাকে বুঝতে হবে রিজনে, চায়নাকে তাইওয়ান নিতেই হবে, চায়নাকে সাউথ তিব্বত এগুলি নিতেই হবে। ওরা ধরেন এই তিব্বত নিয়ে ওদের সমস্যা করছে, এইটা দিয়ে জাস্ট ওয়েটিং। দালাই লামা মারা গেলে এই পুরো সিচুয়েশন আপনি দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওরা পাকিস্তানকে যে সাপোর্ট দিচ্ছে, সে সাপোর্টটা পাবেন না। এইটার মধ্যে অনেক তফাৎ আছে। ওইখানে সিপ্যাক আছে, ওদের অনেক ইনভেস্টমেন্টস আছে পাকিস্তানের সাথে। ও পাকিস্তান একটা পোর্ট তাদের জন্য বানিয়েছে, গাওয়াদার পোর্ট, যেটা ওদের এই যে ব্যবসার জন্য টাইম অনেক কমিয়ে দিচ্ছে। ওইখানে তাদের ওয়্যার হাউজিং আছে, অনেক কিছু আছে। ইউ সি, আমি ওইভাবে যে তারা কালকে আমি গেলাম আর আমি সেম পজিশনে চলে আসলাম পাকিস্তান, তা তো হবে না। তারাও তো পাকিস্তানের জন্য এসে যুদ্ধ করে না, তারা সাপোর্ট দেয় বিভিন্ন ভাবে, স্যাটেলাইট সাপোর্ট, আপনার এই ওয়েভস, এই যেটা আছে 7 না 8 ধরনের যে ওয়েভস আছে, ওদের ওইটা নিয়ে তাদেরকে জ্যামিং ট্যামিং করে দেয়, এইগুলি করে দেয়। সো আপনি বিকজ ইউ সি, ওদের তো লোক ওয়েস্টার্ন থিয়েটার যেটা আছে চায়নার, সেখানে পাকিস্তানি আর্মি অফিসার্স সেখানে এমবেডেড আছে, তারা ওদের সাথে মিলে ওইখানে ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করে। দে আর দেয়ার, অলরেডি দেয়ার, ওদের মধ্যে আছে। আমাকে ওই সাপোর্টটা আমরা পাবো না, ইউ সি, নো ওয়ে। সো আমাকে আমি জানতে চাচ্ছি যে এই যে আমাদের পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তাদের ঢঙে কেন পালন করতে হবে, এইটার মাঝে যাটা কি? আমি জানি না, হয়তো ভাড়া দিয়েছে। না, ভাড়া তো ওই জায়গাটা ভাড়া হয় না, আমাদের দক্ষিণ প্লাজা যেটা, ওটা ভাড়া হয় না। না, আমি ভাড়া নিতে পারি না। দক্ষিণ প্লাজা কখন যদি এই স্পিকার, আপনার কিছু বলার আছে? তবে এটা ভাড়া নিয়েছে এরকম শোনা যায় না। প্রিন্সিপাল, ইউ আর টকিং অফ প্রিন্সিপাল, যে এখন পর্যন্ত হয় নাই, বাট এখন হবে না, এটা কোনো নিশ্চয়তা আছে? আজকে এটার নিশ্চয়তা আছে? তা তো নাই, দ্যাট ইউ ডোন্ট হ্যাভ। সো কোয়েশ্চেন ইজ যে আমার তোফায়েল আহমেদের তো এইখানে ইয়ে করতে পারেন নাই, লাস্ট মোমেন্টে ফ্যামিলিও মানা করে দিল, যখন আপনি করতে চাইলেন তখন ফ্যামিলি মানা করে দিল। সো কোয়েশ্চেন ইজ, আপনার তো এইখানে তো এটা আমার ইয়ে কি বলে, এই যে জানাজা টানাজা হয় এইখানে, ইভেন আমাদের ওই যে হাদির জানাজাও হয়েছে এইখানে এই এলাকাতেই। সো কোয়েশ্চেন ইজ যে হয়তো ভাড়া দিয়েছে, বা হয়তো গভর্নমেন্ট মনে করে যে এরা আমাকে অনেক হেল্প করেছে ক্ষমতায় আনতে, তারা এখানে এই অনুষ্ঠান করতে চায়, দাও, করতে দাও, কি আছে? এই ছাড়া তো আর কিছু না। আইদার ভাড়া দিয়েছে, আর যদি ফ্রিতে দিয়ে থাকি তাহলে গভর্নমেন্ট দিয়েছে, এটা ভালো করেছে না খারাপ করেছে এটা গভর্নমেন্ট জানে। আমার পার্লামেন্টের ভ্যালু কি আছে, বা কারা আমার এই পার্লামেন্টে ওনাদেরকে এনেছে, এটা তো ওনারাই ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন যে এই পার্লামেন্ট যেটা বানানো হয়েছে, কনস্টিটিউট করা হয়েছে, এইটার মধ্যে আমেরিকার কি রোল ছিল আপনিও জানেন, জনগণও জানে, সবাই জানে। তো এটা তো নাথিং হিডেন। এত টাকা খরচ করেছে আমেরিকা, আপনি একটা সাউথ প্লাজাতে ওদেরকে কিছু করতে দেবেন না? এটা একটা কথা।
স্যার, গোপালগঞ্জে এনসিপি যাচ্ছে না, ওরা কি ভয় পেয়েছে মনে করেন আপনি এবার যে যাচ্ছে না? এনসিপি এখনো যেটা যাবে সেটা বিএনপি আর ইসের সাপোর্টে যাবে। ওদের কোনো এরকম সিচুয়েশন হয় নাই যে এনসিপি এককভাবে কিছু করতে পারে। এখন এইখানে একটা অসুবিধা হয়তো হতে পারে যে তাদের যখন তারা এটা যাবে এবং যদি সেখানে লোকজন দাঁড়ায় যায় তাদের বিপক্ষে, তো এখন তো আর আর্মির সাপোর্ট থাকবে না আগের মতন, যে আপনি আর্মির আমার কেরিয়ারে ওই যে এপিসি বলে ওইটাতে আপনি এপিসির মধ্যে ঢুকে আপনাকে রেস্কিউ করে নিয়ে আসবে, এই সুযোগও থাকবে না। সো এই দিস ইজ আ চ্যালেঞ্জ ফর এনসিপি। দেখা যাক তারা এই চ্যালেঞ্জ কতটুকু নিয়ে করতে পারবে, বিকজ আমার তো মনে হয় না যে যাদেরকে নিষিদ্ধ বলছেন তারা রাস্তায় আসবে না বা বাধা দেওয়ার চেষ্টা করবে না, কোনো সিচুয়েশন হয় নাই। আর এনসিপি কে বোধহয় এইসব প্রোগ্রাম এই মুহূর্তে নেওয়া উচিত হয় নাই, তার কারণ যদি কোনো অঘটন টঘটন ঘটে তাহলে দিস উইল রিফ্লেক্ট ভেরি ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টকে মানা করা উচিত যে বাবা তোমরা যা করতে চাও ঢাকার মধ্যে করো, এই এত জেলাগুলিতে আমাদের পক্ষে সিকিউরিটি দেওয়া মাইট বি ডিফিকাল্ট, বিকজ এখন তো আর্মি নাই, ওরা তো সব ব্যারেক্সে চলে গেছে। এই জিনিসগুলি তো খেয়াল করতে হবে এনসিপি কে, দেশের খাতিরে, দেশের জন্য এত বড় ইয়ে দরকার নাই তো কোনো। দেভ গট 6 মেম্বার্স পার্লামেন্টে আছে, তারা অলরেডি পার্টি ফর্ম করে পার্লামেন্টে চলে গেছে, কিভাবে গেছে কি করেছে আমরা ওইসব ইতিহাস ওইসব রিসার্চ করতে চাই না, কিন্তু ওদের পারহ্যাপস এই প্রোগ্রাম নেওয়া এই মুহূর্তে ঠিক হচ্ছে না, দেখুন না এই মুহূর্তে। আপনি বললেন যে গত কয়েকদিনে জুলাই আন্দোলনের পরে আপনার বাংলাদেশে এত নোংরা বক্তৃতা, জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে দাবি করে, আমরা বলি যে তারা জুলাই ব্যবসা করে, এই ব্যবসায়ীরা এমন এমন অশ্লীল গালি, আপনারা জানেন যে আপনার কলিগ বা আপনাদের সাথের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে কি পরিমাণ অশ্লীল গালিগালাজ করেছিল জুলাই যোদ্ধা নাম দিয়ে, ইনকেলাব মঞ্চ নাম দিয়ে। তারপর অহরহ তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের লোকজন। এই ধারাবাহিকতায় এখন এই জুলাইকে আবার নানান ভাবে, আমরা কোনো গালিগালাজের পক্ষে না, কিন্তু নিজের মত এই জুলাই এই এক গালির পরিপ্রেক্ষিতে আরেক গালি সামনে এসছে। মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন খুবই শ্রদ্ধেয় মানুষ, কারণ তিনি হুমায়ুন আহমেদের স্ত্রী। তার উপরে তার নাক কান ফাটায় দেওয়ার জন্য 1 লাখ 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো। তারপর আপনার জিডি হলো থানায়। এগুলো কতটা সমীচীন, কি হতে যাচ্ছে আসলে আমাদের রাজনীতি, এই খিস্তি খেউরের রাজনীতি আমরা কিভাবে দেখবো? মানে এখন নাকি তাদের এইসব পচা গালি না দিলে নাকি ওদের রাজনীতির জোশ আসে না। হ্যাঁ, এইটা ঠিক। আপনি তো জানেন যে এখন আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে সাউয়া মাউয়া ইন্ট্রোডিউসড হয়ে গেছে। এখন আমি মেয়েদেরকেও দেখি স্লোগান দিতে, সাউয়া মাউয়া, ছিঁড়ে ফেলবে, অমুক করবে, তমুক করবে, মেয়েরা দিচ্ছে, ইউনিভার্সিটি এডুকেটেড মেয়েরা দিচ্ছে, ঠিক আছে, যারা বলে যে আমরা এডুকেটেড। সো এখন নাও দিস ইজ পার্ট অফ দ্য ডিসকোর্স, পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে এই গালিগালাজ চলে এসেছে। এখন কত দূর যাবে, লেট আস সে দিস ইজ অলসো আ গিফট অফ জুলাই অগস্টের গিফট। তো ওরাই তো এই ডিসকোর্সটা দিয়েছে আমাদেরকে, পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে এটা চলে এসেছে, কারণ লজ্জা শরমও নাই ওই এইসব কথা বলতে। এন্ড আই থিঙ্ক এই জিনিসগুলি তো গভর্নমেন্টকে একটু দেখা উচিত যে এইগুলি আমাদের এই ডিসকোর্স থেকে যেন বেরিয়ে যায়। ওই মানে খুবই খারাপ গালি, মানে স্ল্যাংস, গালি একদম খুব খারাপ। এটা আমাদেরকে পলিটিক্যাল ডিসকোর্স থেকে বের করে দিতে হবে। ঠিক আছে, আপনি ভালো কাজ করেছেন বা খারাপ কাজ করেছেন, এইগুলি তো ইতিহাস, জাজমেন্ট আর অলওয়েজ গিভেন বাই হিস্ট্রি। আমি আর আপনি তো হয়তো পার্টিজান বায়াসড জাজমেন্ট বা বায়াসড কথা বলছি, বাট রিয়েল জাজমেন্টস কাম ফ্রম হিস্ট্রি। কিন্তু আনফরচুনেট যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসই আমরা ঠিক করতে পারিনি এখন পর্যন্ত। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের সঠিক ইতিহাস, প্রপার ইতিহাস এইটাই লিখতে পারিনি। আজকে ধরেন
এরা বলে সবাই যে বঙ্গবন্ধু ইজ নট পার্ট অফ আওয়ার হিস্ট্রি, বঙ্গবন্ধু ইজ নোবডি। এই 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 ডিসকোর্সটা কি ঠিক? আপনি যদি নিজের যে রুটস আছে, রুটসটাকে যদি আপনি ভুলে যান আর রেকগনাইজ না করতে চান ফর ভেরি ভেরি ন্যারো পলিটিক্যাল এন্ডস, তাহলে তো দেশের সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স, এইগুলি ধরে রাখা may not be very easy. Difficult times are ahead আমাদের জন্য। আমার ইকোনমি কাজ স্যার, না। জি পূর্ণিয়া, go ahead. নীলুফার চৌধুরী মনি, আপনি জানেন উনি জুলাই সম্পর্কে কিছু কথা বলেছেন, যে জুলাইয়ে যে জঙ্গি হামলার গুলো হয়েছে, উনি জঙ্গি শব্দটা উচ্চারণ করেননি, কিন্তু সেখানে মেটিকুলাস ডিজাইন ছিল। তারপরে জুলাই স্নাইপার রাইফেল, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন প্রশ্নটা তুলেছিলেন, এইগুলা তোলার কারণে তার বিরুদ্ধে এমন সব হেনস্থা শুরু হয়েছে। তাকে 11 দলীয় জোট তার বিরুদ্ধে মিছিল করে, তার দলেরই ছাত্র দলের সভাপতি তাকে কটাক্ষ করে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে একজন মানুষ যে এই সত্যগুলা কি চাপা থাকবে, আসলে সামনে আসবে না এগুলো? অফকোর্স, আর সে তো আগের থেকেই টক শোজ গুলিতে সে তো অনেক রোল প্লে করেছে বিএনপির জন্য, বিএনপি কে ডিফেন্ড করেছে, ভিগারাসলি ডিফেন্ড করেছে, আমিও ওনার সাথে করেছি। তো আবার কথা হচ্ছে যে আমাদের তো পুরো পলিটিক্যাল যে স্ট্রাকচারটা আছে সেটা খারাপ হয়ে গেছে। আমরা ভালো আর খারাপের মধ্যে, উনি উনার কথা বলেছেন, হোয়াট ইজ দি হার্ম, উনি বলুক না, এটা নিয়ে আপনাকে এত ইয়ে করতে হবে। আপনি আপনার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচ তো সবাই আছে, এভরিবডি হ্যাজ ফ্রিডম অফ লিবার্টি আছে, সবাই কথা বলুক, আপনারাও বলেন, আপনি ওনাকে প্রপারলি কাউন্টার করেন। কিন্তু এইভাবে যদি আপনি রাজনীতিকে নষ্ট করে দেন, আমরা দেখেন সবসময় বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রুগ্ন রাজনীতি। আমরা স্টেবলই হতে পারছি না। এভরি 5 ইয়ার্স 10 ইয়ার্স আমাদের অভ্যুত্থান হচ্ছে, আমাদের সরকার হাটাও, আগুন জ্বালাও, ওর গদিতে আগুন জ্বালাও, ডাইরেক্ট অ্যাকশন, দিস আর অল নেগেটিভ স্লোগানস। এই স্লোগানস যখন দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ এখন এগিয়ে নিতে হবে, তখন এইসব স্লোগানস দেশের জন্য ভালো না, খুব খারাপ। এখন আমাদেরকে এই আগুন দেওয়া বন্ধ করতে হবে। এখন আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক পভার্টি আছে, এই পভার্টির থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের তো একটা প্রবলেম না, আমার দেখেন এডুকেশন সিস্টেম যেটা আছে, এই এডুকেশন সিস্টেমে আপনি কিছু প্রোডাক্টিভ লোকজন পাচ্ছেন না। আপনি 7.5 লক্ষ লোক আপনার মার্কেটে গ্রাজুয়েশন করে এমপ্লয়মেন্ট মার্কেটে আসছে, ইউ ক্যানট এমপ্লয় দেম। আপনি বলেছেন, এই সরকার বলেছে যে 1 কোটি লোককে এমপ্লয়মেন্ট দেবেন, তো 1 কোটি লোককে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য আপনি কি এখানে কাজ শুরু করেছেন? ইন্ডাস্ট্রিজ গ্রো করা, নতুন নতুন ইনভেস্টমেন্ট আনা দেশে, সো দ্যাট এমপ্লয়মেন্ট জেনারেশন, বড় বড় প্রজেক্টস করা যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস গুলি আমাদেরকে করতে হবে। ওইটা যদি আমরা প্রপার ইনফ্রাস্ট্রাকচার না বিল্ড করতে পারি, আমাদের বিদ্যুৎ প্রবলেম সলভ করতে হবে, গ্যাসের প্রবলেম সলভ করতে হবে, এইগুলি যদি আমরা না করতে পারি, তাহলে তো আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে না। ইন্ডাস্ট্রিজ নতুন তো আসবেই না, বরঞ্চ যে ইন্ডাস্ট্রিজ গুলি আছে সেগুলি বন্ধ হয়ে যাবে। সো ইটস আ বিগ চ্যালেঞ্জ for the government, and it's also a big challenge for Jamaat Islami, because ওদেরকে আমি পৃথক দেখি না, ওদেরকে একসাথেই দেখি। তারা সবসময় একসাথে ছিল, জামাত বিএনপি গভর্নমেন্টের কোয়ালিশনে ছিল, একসাথে তারা বাংলাদেশকে গভর্ন করেছে। যদিও ওদের যে 2 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল তাদের কোনো বদনাম নাই, কারাপশনের কোনো কিছু নাই। আর যে সময় তারা ছিলেন, ওই সময় যে সরকার ছিল তার কারাপশনের তো ইতিহাস মরিয়ার্টির চিঠিতেই আছে। সো আমাদেরকে এই জিনিসগুলি তো বুঝতে হবে। জামাতের ওই 2 মন্ত্রী খুব ক্লিন
কাজ করেছেন। তাদের জামাতের লোকজনও কিন্তু ওদের সাথে দেখা করতে সচিবালয় যেত না, মানা ছিল। ওরা যখন তাদের অফিসে বসতেন, বাসায়, সেখানে লোকজন দেখা করতো। তো তাদেরকে কি এই জামাত কি ফলো করছে? এই জামাতের কি ওই ক্যাপাসিটি আছে? এই বিএনপির কি পার্লামেন্টে, আমি টকিং টু পার্লামেন্ট, পার্লামেন্টে যারা আছেন ওদের কি ক্যাপাসিটি আছে? অপোজিশন ওরা বলছে, এই অপোজিশনের মধ্যে তুমি ভেরি অনেস্ট, এক হাসনাত আব্দুল্লাহ ছাড়া আমি কারোর মধ্যে এই ক্যাপাসিটি দেখি নাই যে ইন্টারভেনশনস গুলি করতে পারবে।